আজকে আমি তোমাদের সাথে তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির গীতিকবিতা যে বিরহ গীতিকবিতাটি আছে সেটা আজকে আমি একদম লাইন ধরে ধরে তোমাদের সাথে আলোচনা করব। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। তো প্রথমেই বলে রাখি, তোমাদের যদি যেগুলো আর্জেন্ট থাকবে সেগুলো এরকম কমেন্ট করে জানালে আমার সুবিধা হয়, তাহলে সেগুলো আমি আগে আলোচনা করে দিতে পারি তোমাদের সাথে। তো আজকে তোমাদের সাথে এই কবিতাটাই আলোচনা করছি। লাইন ধরে ধরে আলোচনা করার আগে একটুখানি বলে দিই, এই কবিতাটি প্রকৃতির মিলন যত বেশি প্রকাশিত হয়েছে এখানে, কবির নিজের বিরহ কিন্তু তত বেশি তীব্র হয়েছে। তাই প্রকৃতি এখানে শুধু পটভূমি নয়, কবির বিরহের অনুভূতির কিন্তু সক্রিয় প্রকাশক। বিরহ গীতিকবিতাটি রেণু কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার লাইন ধরে ধরে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো দেখে নিই কি আছে। মেঘ নামিয়ে আছে আজ ঘেরি চারিপাশ। দেখো, কবিতার শুরুতেই কবি দেখাচ্ছেন চারিদিকে মেঘে আকাশ ঢেকে গেছে, প্রকৃতি যেন একদম অন্ধকারে আচ্ছন্ন। এখানটা আমি আরেকটু ভালো করে ক্লিয়ার করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই মেঘ ও অন্ধকার কিন্তু শুধু যে আমাদের বাইরের প্রকৃতি বোঝাচ্ছে, প্রকৃতির একটা ছবি আমাদের ফুটে উঠছে, সেটা কিন্তু নয়। এখানে কবির নিজের বিরহ বিধুর একটা মনের কিন্তু প্রতীক। এখানে এটা মানে প্রিয়জনের অনুপস্থিতিতে কবির মনও যেন অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে, সেটাও কিন্তু এখানে বোঝানো হচ্ছে। মানে প্রিয়জনহীনতার যে অন্ধকার আর মেঘাচ্ছন্ন যে প্রকৃতি, সেটা যেন মিলে মিশে একাকার হয়ে গেছে। তারপরে দেখো, নব স্নিগ্ধ অন্ধকার। মেঘের কারণে চারিদিকে এক নতুন কোমল ও স্নিগ্ধ অন্ধকার নেমে এসেছে। সাধারণত দেখো, অন্ধকারকে কিন্তু বিষণ্ণতার সঙ্গে যুক্ত করা হয়, কিন্তু কবি এখানে কবি কি বলছেন? স্নিগ্ধ, মানে অন্ধকারের মধ্যেও একটি কোমল মায়াময় সৌন্দর্য আছে। এখানে প্রকৃতির সৌন্দর্য ও কবির বিষণ্ণতা কিন্তু পাশাপাশি যেন দেখো ফুটে উঠেছে। মানে বাইরের অন্ধকার আর অন্তরের বিরহের আবহ, মানে মূল যে বিষয়টা এখানে বোঝানো হয়েছে। তারপরে দেখো কি বলছে। সজল বাতাস ধরণীর আর্দ্র বক্ষে নিবিড় পরশে রোমাঞ্চ জাগায়ে তুলি। দেখো, বৃষ্টির জলে ভেজা বাতাস পৃথিবীর স্নিগ্ধ বুককে গভীরভাবে স্পর্শ করছে। সেই স্পর্শে প্রকৃতির মধ্যে যেন শিহরণ বা রোমাঞ্চ সৃষ্টি হচ্ছে। এখানে বুঝতে হবে যে কবি কিন্তু প্রকৃতিকে একটা মানবিক রূপ দিয়েছেন। পৃথিবীর বুক, বাতাসের স্পর্শ, রোমাঞ্চ এসব মানুষের অনুভূতির মতো করে কিন্তু প্রকাশিত হয়েছে। এটা দেখো, এটা কিন্তু একটা প্রেমের পরিবেশ সৃষ্টি করছে। মানে প্রকৃতি যেন কারোর স্পর্শে আবেগে কেঁপে উঠেছে। এবার আমরা যদি ভাবি যে এখানে বিরহের সঙ্গে সম্পর্কটা কি, মানে প্রকৃতির এই মিলনময় আবেগ কবির নিজের প্রিয়জনের সঙ্গে মিলনের যে আকাঙ্ক্ষা, সেটাকে আরও তীব্র করে তুলেছে। তারপরে দেখো কি বলছে। উদাস হরষে ছোটে গর্ব ভরে। সজল বাতাস আনন্দ ও উদাসীনতার এক মিশ্র অনুভূতি নিয়ে দ্রুত ছুটে চলেছে। মানে এখানে দেখো, উদাস হরষ, এই যে কথাটা বলছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা। মানে উদাস ও হরষ দুটো কিন্তু বিপরীত অনুভূতি, এটা বুঝতে হবে। কিন্তু বিপরীত অনুভূতি হলেও এটা কিন্তু পাশাপাশি বসানো হয়েছে। মানে প্রকৃতি আনন্দময় কিন্তু কবির মন উদাস, সেই জন্য কিন্তু এরকম বলা হয়েছে। ফলে প্রকৃতির আনন্দ কবির কাছে বিরহের কারণ হয়ে ওঠে। মানে আনন্দের মধ্যেও একটা বিষাদ অনুভব করা। দেখবে আমরা ধরো অনেক আনন্দের একটা পরিবেশে আমরা কোনো কিছুতে গেছি, কিন্তু আমাদের যদি মুড না ঠিক থাকে, আমরা কিন্তু সেই আনন্দের পরিবেশে গিয়েও নিজের মনকে ঠিক করতে পারবো না। সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে দেখো, বজ্র ডাকে বারে বারে, বারবার বজ্রধ্বনি শোনা যাচ্ছে।
মানে বজ্রের গর্জন প্রকৃতির উত্তেজনা ও অস্থিরতাকে প্রকাশ করছে। কবির মনের মধ্যেও প্রিয়জনের জন্য একই রকম অস্থিরতা ও ব্যাকুলতা। এখানে প্রকৃতির শব্দ যেন কবির মনের কথাই প্রকাশ করেছে। তারপরে দেখো কি বলছে, প্রদীপ্ত অনল শিখা বিদ্যুৎ পিয়ারে আপন বক্ষের মাঝে, মানে বজ্রের মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। কবি বিদ্যুৎকে দেখো এখানে প্রিয়ারে বলেছেন, এবং তিনি কি মনে করছেন? তিনি মনে করেছেন বজ্র যেন তাকে নিজের বুকে ধারণ করেছে। মানে এখানে বজ্র ও বিদ্যুতের সম্পর্ককে প্রেমিক আর প্রেমিকার সম্পর্কের সঙ্গে তুলনা করা হয়েছে। মানে বজ্র হচ্ছে এখানে প্রেমিক, বিদ্যুৎ হচ্ছে প্রিয়া, আর বজ্রের যে বক্ষ সেটা হচ্ছে প্রিয়াকে ধারণ করার যে আকাঙ্ক্ষা সেটার কথা বলা হচ্ছে। মানে প্রকৃতির মধ্যেও কবি কিন্তু মিলনের দৃশ্য দেখাতে পাচ্ছেন। মানে এর ফলে কবির নিজের মিলনের আকাঙ্ক্ষাও আরও তীব্র হয়ে উঠেছে। তারপরে দেখো কি বলছে, শ্যাম তরুগুলি সুঠাম বঙ্কিম বাহু ঊর্ধ্বে পানে তুলি। তাহলে দেখো এখানে কি বলছে, যে বৃষ্টিতে ভেজা কালো যে শ্যাম, যেটা বলছে গাছগুলির ডালপালা আকাশের দিকে উঠে গেছে, কবির চোখে সেগুলো যেন শক্তিশালী বাঁকানো বাহু। এখানে গাছকে মানুষের মতো কল্পনা করা হয়েছে। মানে এই যে গাছের ডাল, সেটা কি কল্পনা করা হচ্ছে? মানুষের বাহু। এটি কিন্তু এটা মানবীকরণ, ঠিক আছে, আমরা যেটাকে বলি পার্সোনিফিকেশনের সুন্দর একটা উদাহরণ। গাছগুলো যেন কারোর দিকে হাত বাড়িয়ে আলিঙ্গনের আকাঙ্ক্ষা প্রকাশ করছে। তারপরে কি বলছে দেখো, আরক্ত চুম্বন পুষ্প দেখায় কাহারে। গাছের যে লালচে ফুলগুলো দেখে মনে হচ্ছে তারা কাউকে চুম্বনের মতো ফুল উপহার দিতে চাইছে। প্রকৃতির ফুল এখানে প্রেম ও মিলনের প্রতীক, কিন্তু কবির নিজের প্রিয়জন কাছে নেই, তাই প্রকৃতির এই মিলন উৎসব তার মনে বিরহকে আরও প্রবল করে তোলে। প্রকৃতির সর্বত্র মিলনের ইঙ্গিত, কিন্তু কবির জীবনে বিচ্ছেদ ও বৈপরীত্য খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখো কি বলছে, পর্ণা তরঙ্গিনী ধার দূর পারাবারে মিলন ব্যাকুল। দেখো এখানে কি বলছে, যে জলে ভরা নদী ঢেউ তুলে দূরের সমুদ্রের দিকে ছুটে চলেছে। মানে পাতায় বা জলে ভরা নদী ঢেউ তুলে দূরের সমুদ্রের দিকে ছুটে চলেছে। নদী সমুদ্রের সঙ্গে কি বলছে, যে মিলিত হওয়ার জন্য কিন্তু ব্যাকুল। এখানে একটু ভালো করে খেয়াল করো, এখানে নদী ও সমুদ্রকে প্রেমিক ও প্রেমিকার কিন্তু প্রতীক হিসাবে দেখানো হয়েছে। নদীকে কি বোঝানো হচ্ছে? প্রিয়জনের কাছে ছুটে চলা বিরহী মন হিসাবে। সমুদ্র এখানে কি? কাঙ্ক্ষিত প্রিয়জন। নদী যেমন দেখো কোনো বাধা না মেনে সমুদ্রের দিকে ছুটে যায়, কবির মনও তেমনি প্রিয়জনের কাছে যেতে চায়। মিলন ব্যাকুল শব্দটি কবিতার কিন্তু এই যে মূল একটা অনুভূতি, সেটাকে কিন্তু স্পষ্ট করে তুলেছে। তারপরে দেখো কি বলছে, রুদ্ধ ঘরে একা বসি অশ্রু আঁখি। অন্যদিকে দেখো কবি নিজে ঘরের মধ্যে একা আবদ্ধ অবস্থায় বসে আছেন এবং তার চোখে জল। এখানে প্রকৃতি ও কবির অবস্থা তীব্র কিন্তু একটা বৈপরীত্য। যেমন দেখো এখানে বাতাস ছুটেছে, নদী ছুটছে, তাই তো, বজ্র বিদ্যুৎ মিলিত হচ্ছে, গাছ আকাশের দিকে বাহু বাড়াচ্ছে, কিন্তু কবির যেগুলো দেখো বোঝাচ্ছে যে একা, চোখে অশ্রু, প্রিয়জনহীন, মানে একটা বৈপরীত্য, যে বিরহের যন্ত্রণা কিন্তু এখানে আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি। তারপরে কি বলছে দেখো, প্রাণে জাগে তব মুখ শশী। মানে কবির মনে প্রিয়জনের চাঁদের মতো সুন্দর মুখ ভেসে উঠেছে। মুখ শশী মানে আমরা জানি এটা, যে চাঁদের মতো সুন্দর মুখের কথা বলছে। মানে প্রিয়জন বাস্তবে কাছে নেই, কিন্তু তার মুখ কবির স্মৃতিতে জীবন্ত হয়ে উঠেছে। মানে বিরহে প্রিয়জনকে আরও বেশি করে মনে পড়া,
এটাই কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। তারপরে দেখো কি বলছে, তবু একবার এসো নয়ন সম্মুখে। কবি প্রিয়জনকে অনুরোধ করছেন যে অন্তত একবার তার চোখের সামনে এসে দাঁড়াও। এখানে কবির বিরহে চরম আকুলতা প্রকাশ পেয়েছে। তিনি কোনো কিন্তু দেখো হ্যাবক মানে বড় কিছু দাবি করছেন না, শুধু তিনি কি চান যে তার প্রিয়জনকে একবার দেখতে চান, মানে শুধু একবার প্রিয়জন যেন তার সামনে এসে একবারের জন্য দাঁড়ায়। তবু শব্দটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা আশা, দীর্ঘ অপেক্ষা, অভিমান সব কিছুই যেন জড়িত রয়েছে। তারপরে দেখো, বাহু বন্ধে তনুখানি গাঁথি লহবুকে। কবি চান প্রিয়জন একবার কাছে এসে তাকে আলিঙ্গন করুক বা বুকে ধারণ করুক। এখানে কবিতার চিরন্ত যে মিলনের আকাঙ্ক্ষা কিন্তু ফুটে উঠেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। কবি নিজে সেই মিলন থেকে কিন্তু বঞ্চিত, তাই শেষে তিনি প্রিয়জনের কাছে সরাসরি মিলনের আবেদন জানিয়েছে। দেখো, এখানে একটুখানি বলে দিই যে এই কবিতায় প্রকৃতি ও কবির মনের মধ্যে একটা গভীর কিন্তু সাদৃশ্য আমরা পুরো যদি কবিতাটা পড়ি আমরা বুঝতে পারবো, দেখতে পাচ্ছি। প্রকৃতির ঘটনা, কবির মনের যে অনুভূতি, মানে মেঘে চারিদিকে ঢাকা বিরহের অন্ধকার, বাতাসের স্পর্শে কি হচ্ছে প্রেমের আকাঙ্ক্ষা, বজ্র বিদ্যুতের মিলন হচ্ছে কি প্রেমিক প্রেমিকার মিলন, এইগুলোকে খেয়াল রাখবে। মানে গাছের বাহু বাড়ানো, আলিঙ্গনের আকাঙ্ক্ষা, নদীর সমুদ্রের দিকে ছোটা প্রিয়জনের কাছে যাওয়ার ব্যাকুলতা, কবির একা ঘরে থাকা বাস্তব বিচ্ছেদ, এইগুলোকে ভালো করে কিন্তু বুঝবে। অশ্রুসিক্ত চোখ বিরহের বেদনা, প্রিয়ের মুখ মনে পড়া স্মৃতি, প্রেম, প্রিয়কে যে কাছে আসার আবেদন, মিলনের আকাঙ্ক্ষা, এইগুলো। তো আমরা যেটা আলোচনা করলাম সেটা কিন্তু একটা গীতি কবিতা আলোচনা করলাম। গীতি কবিতার প্রধান বৈশিষ্ট্য কি, যে কবির যে ব্যক্তিগত অনুভূতি সরাসরি প্রকাশ। এই কবিতায় দেখবে কোনো কিন্তু দীর্ঘ কাহিনী নেই, বরং কবির নিজের প্রেম, একাকিত্ব, অশ্রু, স্মৃতি ও মিলনের আকাঙ্ক্ষাই কিন্তু এখানে প্রধান হয়ে উঠেছে। তো এখানে যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমি নিশ্চয়ই তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেবো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।